বাংলাদেশের উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র তিস্তা নদীর বুকে গড়ে ওঠা চর যেন এক অন্য সংগ্রামের পৃথিবী। এখানে প্রতিদিন জীবন মানেই সংগ্রাম, অনিশ্চয়তা আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ। এটা হচ্ছে নারায়ণপুর ঘাট। এই যে এটা ওই দিকে ঘোড়ার গাড়ি, এই অঞ্চলের অধিকাংশ মানুষের ঘোড়ার গাড়ি হচ্ছে ফেমাস। এই যে পিছনে এই যে ঘোড়ার গাড়ি সবারই পিছনে। চর হলো নদীর বুকে জেগে ওঠা এক অস্থায়ী ভূমি, যেখানে নদীর স্রোত ও পলির কারণে এই চরের তৈরি, আবার প্রকৃতির নিয়মে এই চর ভেঙে যায়। তাই এই চর অঞ্চল মানুষের জীবনে স্থায়িত্ব বলতে কিছুই নেই। চর অঞ্চলে স্কুল ও হাসপাতাল খুবই কম। এখানে নদী পার হয়ে নদীতে সাঁতরিয়ে যেতে হয় স্কুলে, অথবা চিকিৎসার জন্য নদীতে ঘন্টার পর ঘন্টা নৌকায় করে যেতে হয় চিকিৎসার জন্য হাসপাতালে বা দূরে কোথাও। বর্ষা এলেই শুরু হয় দুঃস্বপ্ন, নদী ভাঙ্গন, ঝড়, প্রাকৃতিক দুর্যোগ সব মিলিয়ে চরের মানুষের জীবন যেন ভয়ঙ্কর হয়ে ওঠে। চোখের সামনে নিজের স্বপ্নগুলোকে ধূলিসাৎ হয়ে দেখা, বাড়িঘর ভেঙে যাচ্ছে নদীর কবলে পড়ে, তবুও তারা স্বপ্ন হারায় না। স্বপ্ন ভেঙে যাচ্ছে, আবার দূরে কোথাও গিয়ে নতুন করে তারা জীবন শুরু করছে। আবার তাদের জীবন যেন প্রকৃতির নিয়মে হারিয়ে যাচ্ছে। আজকের গন্তব্য কুড়িগ্রাম জেলার নাকেশ্বরী উপজেলার দুবলার চর। সেখানে নদীপথে নৌকায় করে পাড়ি দিচ্ছি সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে। যেতে যেতে তাদের জীবন সংগ্রাম, তাদের কথা, তাদের গল্প অনেক কিছুই শুনলাম। যাইতেছি বারবার দেখতেছি সামনে কি আসে, কোন ট্রলার আসে, কোন নৌকা আসে, সেটাও দেখতেছি। কত সুন্দর আনন্দ লাগে। মনে করেন যে আমাদের কাছে খুব ভালো লাগে। এখন মনে করেন যে এই যে বন্যা আসবে, বন্যার সম্পূর্ণ এলাকা তলে যাবে, একদম মানে হয়ে যাবে, পানি দিয়ে ভরপুর হয়ে যাবে। দেখতে কত সুন্দর। তখন মনে করেন যে নৌকা মানে যেদিকে যাবে সেই দিকে মন যাবে, কত সুন্দর। এখন মনে করেন যে আমাদের যে যেমন মানে আমরা নৌকায় বসছি, সুন্দর সুন্দর মানে দক্ষিণে বাতাস আইতেছি, বাতাস খাইতে খাইতে আনন্দময় যাইতেছি। কত সুন্দর একটা আনন্দের বিষয়। এখন মনে করেন যে আমাদের চর এলাকায় জন্ম, চর এলাকায় আমরা বসবাস করি, চর এলাকায় বড় হচ্ছি। ইনশাল্লাহ আমাদের চর এলাকায় ভালো লাগে। দীর্ঘক্ষণ জার্নি করে কেউ আবার নৌকার মধ্যে ঘুমিয়ে পড়ছে, আবার কেউ সময় গুনছে কখন গিয়ে তীরে পৌঁছায়। আমার পিছনে দেখুন, যত দূর চোখ যায় ছবির মতো দেখতে পাওয়া যাচ্ছে গ্রামগুলোকে। ফসল ডুবে গেছে, নদীর কলকল ধ্বনি প্রতিধ্বনি শোনা যাচ্ছে। নৌকায় পাড়ি দিয়ে যাচ্ছি, আর হাতের ডানে বামে সমস্ত ফসল দেখা যাচ্ছে। দূরের চরগুলো দেখা যাচ্ছে। নদীর জোয়ার ভাটার কবলে পড়ে অনেকেই নিঃস্ব হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি এলাকার স্থানীয় মানুষদের সঙ্গে। তাদের জীবন এই নদীপথে বহন করতে করতে, যাতায়াত করতে করতে তাদের জীবন অলরেডি শেষ পর্যায়ে চলে আসছে। তবুও তারা নদীকে ভালোবাসে, নৌকাকে ভালোবাসে। এভাবে তাদের জীবন চলে যাচ্ছে। তারা নিজেকে এভাবেই তারা মানিয়ে নিয়েছে। সব মিলিয়ে একদম এটা একটা আলাদা অনুভূতি। নৌকে চললে একটা ফিলিং জাগে। হ্যাঁ, যাইতেছি এক জায়গায়, যাইতেছি। হ্যাঁ, অনেক ভালো লাগে। এই যে নুন খোয়া আইছি, হ্যাঁ, এখন আবার নারায়ণপুর যাইতেছি। এই যে অনেক ভালো লাগতেছে। ওই নারায়ণপুরে আবার এই নুন খাওয়ার উদ্দেশ্যে নৌকে যখন আমি উঠি অনেক ভালো লাগে। যাই হোক, এই যে বাতাস, নৌকের একটা খোলামেলা বাতাস। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, এই ভালো ভালো গ্রাম দেখা যায়। আর নৌকে যখন টান দেয়, হ্যাঁ, রানিং হয়, শরীরে বাতাস লাগে। হ্যাঁ, সুস্থ আছে, শরীরে বাতাস লাগে যখন সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আর অনেক ভালো লাগে। যাই হোক, এই নুন খাওয়া আসি, আবার যাই হোক যেদিকে মন চায় এদিকে যাই। যাওয়ার পর আবারও আসি নৌকে ওটি নুন খায় রানপুরের উদ্দেশ্যে।
অনেক ভালো লাগার কথা, ভালো ভালো লাগে যে এখন উঠছি, শরীর আমার ভিতরে অনেক ঠান্ডা, ঠিক আছে। আর ঠান্ডা প্রকৃতি আবহাওয়া। হ্যাঁ, ভালো ভালো আবহাওয়ার পরিবেশ বোঝা যায়, অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ যান। হ্যাঁ 9%, হ্যাঁ আল্লাহর ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। হ্যাঁ, ধন্যবাদ। যাই হোক ভাই, নারায়ণপুরে ইচ্ছেন, হ্যাঁ নারায়ণপুরের পরিচিতি বুঝতে পারবেন, অনেক ভালো। ধন্যবাদ। প্রায় নর্মাল। আমি আর কি বলবো, আমার বলার আমার কথা, আল্লাহ পাক নিজেই স্বয়ং আমাদের লোককে হেফাজতে রাখছে। ফাইনালি দীর্ঘ 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করার পরে সেই যে এটা হচ্ছে নারায়ণপুর এলাকার ঘাট হচ্ছে এইটা। আর এই যে পিছনে অনেকগুলো লোকজন, আর এই যে এখানে ঘোড়ার গাড়ি আছে এইদিকে। এই লোহার খাম্বাটা দিয়ে নৌকাকে বেঁধে রাখা হয় যেন নৌকা কোথাও যেতে না পারে। অলরেডি আমরা ঘাটে এসে পৌঁছেছি, আমরা সবাই নেমে পড়ছি। আর আমার সামনে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি। আর এখানে মালামাল সব কিছু ঘোড়ার গাড়িতে বহন করা হয়। প্রত্যেকটা বাড়িতে গরু যেমন পোষে, গরু পোষার পাশাপাশি একটা করে ঘোড়া তাদের থাকবেই, যেন তারা মাল বহন করতে পারে। সবারই ঘোড়ার গাড়ি, এই অঞ্চলে ঘোড়ার গাড়িটা হচ্ছে ফেমাস। সবাই ঘোড়ার গাড়ি নিয়ে আসছে ঘাটে, তাদের সঙ্গে দর কষাকষি করলাম। আপনি চাইলে ঘাটে এসে ঘোড়ার গাড়িতেও যেতে পারবেন, অথবা সামনে কিছু পথ হেঁটে বাইক আছে, বাইকে করে আপনি চড়ে যেতে পারবেন। এখানে ঘোড়ার গাড়ি আর বাইক, তা বাদে অন্য কোনো যানবাহন কিন্তু নেই। পানিপথে নৌকা আর চরে চলাচলের জন্য মোটরসাইকেল আর ঘোড়ার গাড়ি, এই দুইটা মাধ্যম। নদীর চরের ওপর এই অঞ্চলে ঘাটের দোকানপাট দিছে, কিছু সামান্য দোকানপাট। আর সামনেই যে মোটর বাইকগুলো দেখতে পাচ্ছি, সেই মোটরসাইকেলগুলোতে গিয়ে দামাদামি করব, সেখানে দাম করে। আর বলে রাখি, আপনারা যখন আসবেন সেখানে দাম করে নিয়ে যাবেন, কারণ এখানে তারা ভাড়া বেশি চায়। দেখা গেলো যে আপনার 10 মিনিটের রাস্তা, তারা 50 টাকা ভাড়া চায়। এখানে বাইক ছাড়া কিন্তু অন্য কোনো গাড়ি নেই, তাই এই বাইকারগুলোর কাছে ভালো করে দামাদামি করে তারপর আপনি হচ্ছে চরে আপনি ঘুরে ঘুরে বেড়াবেন। মাত্র এই বাইকটি 200 টাকা দিয়ে ভাড়া নিয়ে খেওয়াঘাটের বাজার থেকে রওনা দিচ্ছে চরখানপুরের উদ্দেশ্যে। এখানে কোনো সরকারি বরাদ্দ কোনো রাস্তা নেই, এখানে রাস্তা আছে গাছতলার মধ্যে দিয়ে বা ঝাড়ের বাড়ি অথবা নদীর চরের মাছ দিয়ে যাওয়া লাগে, অসংখ্য ক্ষেত, ভুট্টার ক্ষেত দিয়ে যাওয়া লাগে। সরকারিভাবে কোনো রাস্তা নেই, কোনো সরকারি কোনো বরাদ্দ নাই, এখানকার কোনো আদার্স কোনো যানবাহনও নাই। যাওয়ার জন্য একমাত্র একটা বহন হচ্ছে বাইক। বাইকে করে আমরা রওনা দিচ্ছি, যাচ্ছি চরখানপুরের উদ্দেশ্যে। আমার পেছনে যে রাস্তাটি দেখছেন, এটিও সরকারি রাস্তা, অথচ সরকারের কোনো বরাদ্দ নেই। সরকারি লোকেরও চোখে এই রাস্তাগুলো পড়ে না। বর্ষা বাদলের দিন এই রাস্তাতে বাইক নেওয়া তো দূরের কথা, হেঁটেও চলাচল করা যায় না। তেমনই এই সরকারি রাস্তা, কোনো সরকারি কোনো কাজকর্ম কিন্তু নাই। আমরা অলরেডি এই বাড়িতে এসে পৌঁছেছি, এখানকার স্থানীয় একজন ভাইয়ের বাড়িতে অলরেডি বাড়িতে এসে পৌঁছেছি। এই যে বাড়ির চতুর্থ সাইড দিয়ে কিন্তু রাস্তা, অথচ একটা রাস্তা দিয়ে একটা ভ্যান অথবা একটা ইজি অটো কিন্তু কাটাকাটি করা যাবে না, শুধুমাত্র একটা বাইক হলে যথেষ্ট। এই রাস্তাগুলোর অবস্থা একদম খারাপ। এটাই সেই এখানকার প্রভাবশালী ব্যক্তির চরের বাড়িতে আমরা এসে পৌঁছেছি। আর এটা হচ্ছে ওনাদের বাড়িটা। এখানকার প্রত্যেকটা বাড়ি হচ্ছে টিনের বাড়ি, এখানে কারো পাকার বাড়ি নেই। এখানে আসছে এক আঙ্কেলের বাসায়, এখানে আসলাম। এই যে আঙ্কেল আপনার নাম? আর এই ভাই সহ, মানে শুরু থেকে ওই ভাই সহ আসলাম। আর এই আঙ্কেল তো মূলত এখানে আমাকে আপ্যায়ন করতেছে। আর হচ্ছে এখানে এসে ঠান্ডা হাওয়া আর হচ্ছে পানি খাচ্ছি। এই যে আমাদের নাস্তা দিয়েছে, হচ্ছে এই যে লাল চা নিয়ে আসছে। চিন্তা করা যায় এরকম একটা জায়গায় এসেও এরকম মানে আতিথেয়তা, এখানকার প্রত্যেকটা মানুষের আতিথেয়তা অনেক একদম মাটির মানুষের। আমার হাতে বাদামের গাছ, এই জমিতে বাদাম গাছছে।
তো আমরা এখন বাইক নিয়ে আবার বেরোলাম এখানে চরগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য। তো এই যে রাস্তা তো দেখছেন যে এই রাস্তাগুলো দিয়ে শুধুমাত্র একটা বাইকে যাওয়ার মতো রাস্তা। বর্ষা বাদলের সময় এই রাস্তা কিন্তু একবারে চলে না। এই অঞ্চলের অধিকাংশ মানুষই কৃষি নির্ভর। প্রত্যেকটা মানুষের জমিতে বিভিন্ন ধরনের ফসল তারা রোপণ করছে। এটি সরকারি রাস্তা দিয়ে আমি যাচ্ছি কিন্তু সরকারের চোখের আড়ালে। এখন যে বাজারে অবস্থান করতেছে এটি হচ্ছে মিরকামারির ঘাট বাজার। এখানে নদীর চরে এটি গড়ে উঠেছে। জাস্ট কয়েকটি দোকান নিয়ে একটি বাজার। নদী যদি প্লাবিত হয় আবার নদীর চর ভেঙে গেলে এই বাজারগুলো ধূলিসাৎ হয়ে যাবে। এখানকার যে বাজার আছে দোকানপাট এখানের কোনো নিশ্চয়তা নাই। জাস্ট এখানে শুধু ক্ষণস্থায়ী। এটা একটা নদীর চর। পিছনে দেখা যাচ্ছে প্রতিটি ঘর তৈরি করেছে এখানে টিনের। হয়েছে তো ভাইয়ের বাসায় এই যে খাইতে দিচ্ছে, ভাত খেতে বসছি। আর বিকেলে এখানে এসে নাস্তা করছি। আর এখন রাতের দিকে রাতের খাবার খাচ্ছি। এই যে দেখুন কতগুলো আইটেম দিছে। এই যে এটা হচ্ছে ডাল, ডিম, ছোট মাছ ভাজা, বড় মাছ ভাজা, আলু ভাজা। এটা কি ভাবি? এটা বড়া আর পেঁয়াজি বড়া। আবার এই যে এইখানে মাছ, আবার হচ্ছে শাক, আবার আছে এটা নদীর মাছ, মানে হচ্ছে নদীর বিভিন্ন প্রকার আইটেম। শশা 1 2 3 4 5 6 7 8 9 10 প্রায় 10টা আইটেম দিছে আমাদের। Just এই চরাঞ্চলের মানুষের মনোভাব যে অতিথি আপ্যায়ন যে কিভাবে করতেছে দেখুন। এখন খাওয়া দাওয়া শেষ করে আমি তাদের বাড়িতে অবস্থান করছি। এখন প্রায় রাত বাজে মেবি 12টা। তো তাদের সঙ্গে আজকের দিনটা কাটলাম অনেক আনন্দে। তাদের কথাবার্তা, তাদের ব্যবহার, তাদের আতিথেয়তা সত্যি একবারে মন ছুঁয়ে যাওয়ার মতো। আমি বর্তমান তাদের বাড়িতে আছি। এটা হচ্ছে তাদের ঘর। আমি এখানে রাত্রি যাপন করে আবার আগামীকালকে এই চর থেকে বিদায় নেব। তো চরের মানুষের সত্যি অনেক কষ্টে আছে। কষ্টে থাকলেও তারা কিন্তু নিজেরাই পরিশ্রম করে তারা চলতেছে। এখানে সবাই কৃষি নির্ভর, সবাই কৃষিকাজ করে।